প্রায় অর্ধ পৃথিবী এখন ডেঙ্গুর থ্রেটের মধ্যে আছে। পানির পোকাটা যে এডিস মশাতে রূপান্তরিত হয় এটা মানুষ অনেকেই জানে না। এই 4টি পিলারকে যদি আমরা এক করতে পারি তখনই এডিস মশা নিয়ন্ত্রণ হবে। আমার বাড়ি, আমার আঙিনায় আমাকে নিশ্চিত করতে হবে যেন এডিস মশার প্রজনন না হয়। এখন চলছে বর্ষাকাল। বর্ষার সঙ্গে সম্পর্কিত ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবং বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে মৃত্যু কমানো যায়, এই বিষয় নিয়ে আজকে কথা বলবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। ডক্টর কবিরুল বাশার, বণিক বার্তার আলাপচারিতায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, আমরা জানতে চাচ্ছি যে ডেঙ্গুর যে বর্ষার শুরুতেই বেড়ে যায়, বর্ষার সঙ্গে ডেঙ্গুর সম্পর্কটা তো অনেক দিনের। তা আমাদের কী ধরনের প্রস্তুতি রাখার প্রয়োজন ছিল এবং প্রস্তুতিটা এখন কোন পর্যায়ে আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই বণিক বার্তাকে। এই জাতীয় অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা রাষ্ট্রীয় যারা সংস্থা আছে, যারা কাজ করেন ডেঙ্গু নিয়ন্ত্রণে, তাদেরকে সচেতন করতে পারি, সঙ্গে সঙ্গে জনগণকেও সচেতন করতে পারি যেন ডেঙ্গুটা নিয়ন্ত্রিত পর্যায়ে থাকে। আপনি যে প্রশ্নটি করলেন যে বর্ষার সাথে ডেঙ্গুর একটি সম্পর্ক আছে, এবং ডেঙ্গুর ইতিহাস বলে যে যখনই বর্ষা শুরু হয় তখন আস্তে আস্তে ডেঙ্গুটা বাড়তে থাকে। বাড়তে বাড়তে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টা বেশ পিক আকার ধারণ করে। দীর্ঘ সময় ধরে তো একই ঘটনা ঘটছে, তারপরে আমরা কেন নিয়ন্ত্রণ করতে পারছি না, অথবা কি করা উচিত? আসলে ডেঙ্গুর সঙ্গে সম্পর্ক হচ্ছে পাত্রে জমা পানির। সেই পাত্রটা ছোট পাত্র হতে পারে, আবার বড় পাত্রও হতে পারে। যে কোনো জায়গায়, যে কোনো স্থানে জমা পানি। এই পানিটা জমা হয় বৃষ্টির কারণে। কোনো কোনো সময় আমরা পানিটা নিজেরাও জমিয়ে রাখি আমাদের বাসাবাড়িতে যদি পানির স্বল্পতা থাকে। আবার বিগত কয়েক বছরে আমাদের নগরায়নের পরিবর্তনের ফলে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, যেটা আমরা আমাদের রেগুলার গবেষণার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। সেটি হলো ঢাকা শহরে অনেক বহুতল ভবন হয়েছে। বহুতল ভবনগুলোর বেসমেন্টে বেসমেন্ট 1, 2, 3, কোনো কোনো জায়গায় বেসমেন্ট 4ও আছে। একদম শেষ যে বেসমেন্ট বা মাঝখানের যে বেসমেন্ট, এর মধ্যে দেখা যায় ছোট বড় বিভিন্ন জায়গায় বেসমেন্টে কোণাতে পানি জমে থাকে। এই জায়গাগুলোতে আমরা এডিস মশা এখন পাচ্ছি প্রায় 40 ভাগের বেশি। নির্মাণাধীন ভবনে নিচে যে জমা পানিটা কিউরিংয়ের জন্য দেওয়া হয় সেটা নিচে যায়, সেখানে আমরা এডিস মশা পাচ্ছি। ঢাকা শহরে বহু জায়গাতে এখন গাড়ির পার্কিংয়ে গাড়ি ধোয়া হয়। এই গাড়ির পার্কিংয়ে যখন গাড়ি ধোয়া হয়, গাড়ি ধোয়ার পানিটা ড্রেনেজ করার জন্য আবার ড্রেনেজ সিস্টেমও রাখা হয়েছে, কিন্তু ড্রেনেজের যে মুখ থাকে ওই মুখের মধ্যে প্রচুর এডিস মশা হয়। ঢাকা শহরে কিছু কিছু জায়গাতে মানুষের পানির নিরবিচ্ছিন্ন সরবরাহ না থাকার কারণে মানুষ ড্রামে বালতিতে পানি জমিয়ে রাখছে, এই জায়গাতে মশা হয়। তাহলে দেখেন, পানি জমিয়ে রাখাটা বৃষ্টির সাথে কোনো সম্পর্ক নেই, আবার অন্যগুলো কিন্তু বৃষ্টির সাথে সম্পর্ক আছে। আবার কিছু কিছু জায়গাতে আমাদের প্রচুর ক্যান ফুড, প্যাকেট ফুডের ব্যবহার আমরা বেড়েছে, ওয়ান টাইম কাপ বেড়েছে, পানির বোতল বেড়েছে। এগুলো যখন বাইরে পড়ে থাকে, বৃষ্টির পানি জমা হয়, সেখানে এডিস মশা ডিম পাড়ে এবং এডিস মশার প্রজনন হয়। এভাবে বর্ষাকালে ধীরে ধীরে এডিস মশা বাড়তে থাকে, আর এই সময় উপযোগী তাপমাত্রা, উপযোগী আর্দ্রতা থাকার কারণে ডেঙ্গুটা আরও বেশি বাড়তে থাকে, যে কারণে বর্ষায় ডেঙ্গুটা এত বেড়ে যায়। আমরা আরেকটা বিষয় দেখেছি, যেটা আপনারা প্রায় সময় বলে থাকেন, যে ডেঙ্গুর ধরন বদলে যাচ্ছে। এই সময় আমরা বর্ষার আগে ডেঙ্গুটা কম দেখেছি, কিন্তু গত 5-7 বছর ধরে দেখেছি যে বর্ষা ছাড়াও ডেঙ্গুটা সবসময় পিক সিজনই থাকে বা অনেক বেশি থাকে। এটা নিয়ে কি বলবেন? ডেঙ্গু এখন সারা বছরই থাকে, কম বেশি। বর্ষাকালে বেশি হয়, আর শীতকালে বা বর্ষা যখন থাকে না তখন একটু কম হয়। কারণ এখানে এডিস মশার ঘনত্বের সাথে সম্পর্ক। যখন এডিস মশার ঘনত্ব বেশি থাকে তখন ডেঙ্গু বেশি থাকে, এডিস মশার ঘনত্ব যখন কম থাকে তখন ডেঙ্গু কম থাকে। তবে ডেঙ্গুটি সারা বছরই থাকে। এই জন্য আমরা সবসময় বলি যে ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে সারা বছর ব্যাপী এভিডেন্স বেস, টার্গেট স্পেসিফিক এডিস মশা কন্ট্রোলের দিকে যাওয়া। যেমন শীতকালে এডিস মশাটা কোথায় হচ্ছে, বর্ষাকালে এডিস মশাটা কোথায় হচ্ছে বেশি, এই দুটা যদি আমরা আলাদা করতে পারি তাহলে আমরা কম পরিশ্রমে, কম অর্থ ব্যয়ে সহজেই এডিস মশাটা নিয়ন্ত্রণ করতে পারবো। আর এডিস মশা নিয়ন্ত্রণের জন্য সিটি কর্পোরেশনের যেমন কার্যক্রম আছে, করা দরকার বা করবে, সঙ্গে সঙ্গে আপনারও কিন্তু একটি দায়িত্ব আছে। আপনার আমার বাড়ি, আমাদেরকে নিশ্চিত করা যেন সেখানে এডিস মশার প্রজনন না হয়। আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনগুলো প্রতি বছরই ডেঙ্গু নিয়ন্ত্রণে শত কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দিয়ে থাকে এবং তাদের কার্যক্রম কীটনাশক নির্ভর হয়ে থাকে, কিন্তু আপনারা বলছেন যে শুধু কীটনাশক নির্ভর হওয়াটা
বৈজ্ঞানিক পদ্ধতি নয়। এখনো ডেঙ্গুর ক্ষেত্রে আমরা কোন পথে হাঁটছি এবং সেটা কি সঠিক কিনা আপনি কি মনে করেন? ডেঙ্গু নিয়ন্ত্রণটাকে যদি আপনি মশা নিয়ন্ত্রণ হিসেবে দেখেন শুধুমাত্র, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে না। আমরা মশা বলতে বুঝি কিউলেক্স মশা, যেই মশাটা ড্রেন, ডোবা, নর্দমাতে হয়, এটাকে আমরা বুঝি। এডিস মশা হয় আমাদের বাসা বাড়ির ভেতরে বাইরে বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে। আমরা যখন মশা নিয়ন্ত্রণ করতে যাচ্ছি তখন কীটনাশকটি প্রয়োগ করা হচ্ছে রাস্তায়, রাস্তার দুই ধারে, ড্রেনে, বিভিন্ন জলাশয়ে, যেখানে এডিস মশার প্রজনন হয় না। এডিস মশার প্রজনন, আমি একটু আগে যেই জায়গাগুলোর কথা বললাম, সেই জায়গাগুলোতে আমাদের কন্ট্রোল মিজারটা কিন্তু পৌঁছাচ্ছে না, অথবা পৌঁছাতে পারছে না, যে কোনো একটা। এডিস মশা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে 4টা পদ্ধতির সমন্বিত রূপ দেওয়া লাগবে। একটি হচ্ছে প্রথম, পরিবেশগত ব্যবস্থাপনা। যেই পরিবেশে এডিস মশাটা জন্মানোর জন্য উপযোগী, সেই পরিবেশটাই রাখা যাবে না। যেমন আপনি আপনার বেসমেন্টে পানি জমার কোনো সুযোগ দেওয়া যাবে না, আপনার ছোট বড় পাত্রে পানি জমার কোনো সুযোগ দেওয়া যাবে না, অথবা যদি জমে সেটিকে উল্টিয়ে রাখতে হবে। এটা প্রথম হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা। দ্বিতীয় হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল বা জীবজ নিয়ন্ত্রণ, অন্য জীবকে দিয়ে মশা নিয়ন্ত্রণ করা। আমাদের দেখেন একটা সময়ে ফড়িং ছিল, ফড়িং মশাকে খায়। একটা সময় আমাদের পানিতে ছোট ছোট মাছ ছিল, মাছগুলো মশাকে খায়। ব্যাঙ ছিল, মশাকে খায়। তো এই পরিবেশটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি বা পরিবেশটাকে মেনটেন করা যায়। আর তৃতীয় অস্ত্রটি হচ্ছে কীটনাশক। যদি আমার প্রথম দুটিতে আমি সমাধান করতে না পারি, আমাকে কীটনাশক প্রয়োগের প্রয়োজন হতে পারে। যেমন আপনি একটা লিফটের গর্ত করেছেন, সেইটি পানিটা ফেলে দেওয়া যাচ্ছে না, অথবা আপনার বিল্ডিং করছেন, নির্মাণাধীন ভবনে কিউরিংয়ের জন্য পানি আপনাকে দিতেই হবে, সেখানে আপনার বাধ্য হলে আপনি কীটনাশক প্রয়োগ করবেন। আর চতুর্থটি হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা, যে আমার বাড়ি, আমার আঙিনায় আমাকে নিশ্চিত করতে হবে যেন এডিস মশার প্রজনন না হয়। তাহলে পরিবেশগত ব্যবস্থাপনা, জীবজ নিয়ন্ত্রণ, কীটনাশক এবং জনসম্পৃক্ততা, এই 4টি পিলারকে যদি আমরা এক করতে পারি, এক করে সারা বছর ব্যাপী এটা চলমান রাখতে পারি, তখনই এডিস মশা নিয়ন্ত্রণ হবে। অন্যথায় গতানুগতিক পদ্ধতিতে এডিস মশা নিয়ন্ত্রণ হবে। আপনি যেমনটি বলছেন যে 4টি পদ্ধতিতে এডিস মশা নিয়ন্ত্রণ হবে, একই চিত্র আমরা দেখছি যে কলকাতা কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছে, ঢাকা যেদিকে দিন দিন অবস্থা খারাপ হচ্ছে, এ নিয়ে কি বলবেন? কলকাতার মডেলটি কিন্তু খুব পরিষ্কার। কলকাতার মডেল নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনার কলকাতা যেভাবে যাচ্ছে, ওরা কিন্তু ফগিং করে না, আপনি জানেন, ফিউমিগেশন বা ফগিং এটা কিন্তু ওরা করে না। কলকাতা কোর্ট একদম আইন করে এটা নিষিদ্ধ করেছে। প্রচুর টাকা ব্যয় হয়, মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, পরিবেশগত ঝুঁকি তৈরি করে। অথচ দেখেন ঢাকার পার্শ্ববর্তী শহর কিন্তু কলকাতা ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল। কিভাবে? তারা বাড়ি বাড়ি অ্যাপ্রোচে গেছে। তাদের একটা ভলান্টিয়ার প্রতি 15 দিনে একটা বাড়ি ভিজিট করে ওই বাড়ির মানুষকে দেখিয়ে দেয় যে আপনার বাড়িতে এডিস মশা আছে এবং এইভাবে এডিস মশাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং ওই বাড়ির মালিককে দিয়েই কিন্তু এডিস মশাটাকে নিয়ন্ত্রণ সে করায়। যদি একবার, দুইবার, 3বারের মাথায় এডিস মশা পাওয়া যায়, তাহলে সেখানে জরিমানা, জেল জরিমানার ব্যবস্থাটাও করে। তারা কিছু কিছু জায়গাতে বায়ো লার্ভিসাইড, যেটা বিটিআই, এটা বিটিআইকে ব্যবহার করে। তার মানে কমিউনিটিকে মোবিলাইজেশন, কমিউনিটি এঙ্গেজমেন্ট এবং ওই যে পরিবেশগত ব্যবস্থাপনাটা কমিউনিটিকে দিয়ে করাচ্ছে। আর প্রয়োজনে তারা বিটিআই, যেটাকে বায়োলার্ভিসাইডটা ব্যবহার করতেছে। তাহলে দেখেন খুব সহজ। আপনি যদি তাদের খরচটাও হিসাব করেন, তারা কিন্তু অনেক বেশি টাকাও এখানে খরচ করছে না, কিন্তু তারা যে অ্যাপ্রোচটাতে গেছে সেটা সফল। এই রকম একটি অ্যাপ্রোচ আমি কিন্তু পত্রিকাতে আমার বেশ কিছু লেখাতে এটা ছাপা হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবি মডেল নামে। ওই মডেলটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই মডেলে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে কিভাবে হোম টু হোম অ্যাপ্রোচ বা বাড়ি বাড়ি গিয়ে সোর্স রিডাকশন এটাকে ব্যবহার করে এডিস মশাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু ঢাকায় তো অনেক ঘনবসতি, বাড়ি যাওয়া অনেক চ্যালেঞ্জ, এবং এখনো বাড়ি বাড়ি কিন্তু যাওয়ার কিছু না কিছু যায়, কাউন্সিলররা যায় বা মেয়রদেরও কিছু কিছু টিম যায়। সেইটা ঢাকার প্রেক্ষাপটে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে কি, আপনার একজন মানুষ যাওয়া আর একজন ট্রেইনড মানুষ যাওয়া কিন্তু এক না। আপনি গেলে এডিস মশা কিন্তু দেখবেন না, আমি গেলে দেখব, অথবা আমার যে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আছে ও গেলে দেখবে। তার মানে আপনাকে
ট্রেনিং দিয়ে মানুষগুলোকে পাঠাতে হবে, কারণ এডিস মশার লার্ভা তো সবাই চিনবে না। আপনার অনেক জায়গাতে আমরা যখন যাই, গিয়ে আমরা যখন এডিস মশার লার্ভা দেখাই, তখন হাসে দিয়ে বলে এটা পানির ফোক, পানির পোকা। পানির পোকা এটা তো ছোটোবেলা থেকে আমরা দেখতেছি। কোনো কোনো সময় কথা সত্য, ছোটোবেলা থেকেই আমরা পানির পোকা দেখতেছি, কিন্তু পানির পোকাটা যে এডিস মশাতে রূপান্তরিত হয় এটা মানুষ অনেকেই জানে না। এবং এটা আপনি অনেক শিক্ষিত মানুষই এডিস মশার লার্ভা চিনে না, এডিস মশাকে চিনে, লার্ভাকে চিনে না। সেজন্য আপনাকে কিছু আমরা অনেক বেশি শিক্ষিত মানুষের প্রয়োজন নাই, কিন্তু স্কিলড ট্রেনিং দিয়ে মানুষগুলোকে মানুষের বাড়িতে বাড়িতে পাঠাতে হবে, যেন ওই বাড়িতে টার্গেট করে কোন জায়গাতে এডিস মশা হয়, কিভাবে এডিস মশাকে চেনা যায়, কিভাবে নগরবাসীকে চেনানো যায়, এই কাজটি করতে হবে। 1 মাসেও যদি একটা বাড়িতে একবার ভিজিট দেওয়া হয়, 3বার আপনি ভিজিট দিয়ে দেখেন, 3rd টাইম আপনি ওই বাসায় আর এডিস মশা পাবেন না। কারণ 3rd টাইম যদি ভিজিটে পাওয়া যায় তাহলে তার বাসায় জরিমানা করা হবে। এই জিনিসটি যদি তারা জানে তাহলে কিন্তু তারা আর এডিস মশার প্রজনন তাদের বাসায় করবে না। আপনি কি তাহলে এটাও বলতে চাচ্ছেন যে আমাদের ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারিভাবে স্কিলড লোকের অভাব? স্কিলড বা ট্রেইনড অথবা অভিজ্ঞ লোক অভাব আছে। আমি অনেকবারই বলেছি যে এই স্কিল বা অভিজ্ঞতাটার জন্য তাদেরকে নিয়মিত ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার, কারণ লোকগুলো তো পরিবর্তন হয়। আপনি জানেন যে অনেক লোকই আউটসোর্সিং পদ্ধতিতে জনবলগুলো নিয়োগ দেওয়া হয়, অনেক লোকই পরিবর্তন হয়। সবাই আনস্কিল সেটা বলা যাবে না, অনেক মানুষ আছে স্কিল, আবার অনেক মানুষ আছে তারা হয়তো জানে না অতটা। সেজন্য নিয়মিত একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা, তাদেরকে স্কিল করা, ফিল্ড ওয়ার্কের সাথে সম্পৃক্ত করা, তারা যেন মাঠ পর্যায়ে এগুলো চিনতে পারে, নিজে চিনে জনগণকে চিনাতে পারে এবং জনগণকে এডিস মশা নিয়ন্ত্রণে সম্পৃক্ত করতে পারে। এই কাজটি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে করা প্রয়োজন। আমরা দেখেছি যে একটা সময় ডেঙ্গু শুধু নগর এলাকার সমস্যা ছিল, ঢাকার সমস্যা ছিল, পরবর্তীতে এটি ঢাকার বাইরের বিভিন্ন সিটি কর্পোরেশনে ছড়িয়ে গিয়েছে, এখন সেটা গ্রামগঞ্জেও বেড়েছে। এ নিয়ে কী বলবেন? আসলে কি, নগরায়ন এখন শহরে আর নাই, নগরায়ন কিন্তু গ্রামেও চলে গেছে। আমি এটাকে বলি অর্ধনগরায়ন অথবা অপরিকল্পিত নগরায়ন। সবারই একটা শখ হয় একটা বিল্ডিং করবে, বিল্ডিং ঠিকই করে, কিন্তু দেখা যায় ওই বিল্ডিংয়ে ওয়াটার সিস্টেমটা সে করেন নাই, অথবা ড্রেনেজ সিস্টেমটা সে করেন নাই। একটা বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংয়ের ভিতরে ড্রামে পানি জমা রাখতে হচ্ছে তাদের, সেই বিল্ডিংয়ের মধ্যে বৃষ্টির পানি জমিয়ে রেখে বাথরুমে তাদেরকে ব্যবহার করছে। কারণ মশা নিয়ে কাজ করতে গিয়ে অনেক অনেক গ্রামে, অনেক জায়গাতে আমাকে যেতে হয়, আমি মাঠ পর্যায়ের অভিজ্ঞতাগুলো সঞ্চয় করি। এক একটা জায়গায় না চিত্রটা এক এক রকম, এবং প্রায় প্রতিটি জায়গাতেই দেখা যাচ্ছে যে গ্রাম, কিন্তু সেখানে নগরায়ন হয়েছে, বিল্ডিং হয়েছে। এই বিল্ডিংয়ের ভিতরে সে একটা টয়লেট করেছে, কিন্তু টয়লেটের মধ্যে পানির সাপ্লাই নাই। সে টয়লেটের ভিতরে ড্রামে তার পানি রাখতে হচ্ছে, সেই পানিটা দিয়ে সে বাথরুমে ব্যবহার করে অথবা টয়লেটে ব্যবহার করে। ওই পানিতে আমরা গিয়ে এডিস মশা পাচ্ছি। এখন নগরায়নের ছোঁয়া যেখানে আছে সেখানে পানির একটা ব্যবস্থা থাকা দরকার, ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা থাকা দরকার। সেটি না করে অপরিকল্পিত বা অর্ধনগরায়ন হওয়ার কারণে পাশাপাশি আমরা কিন্তু এটাও দেখছি যে ঢাকার বাইরে এখন যে খালগুলো আছে সেগুলো কোথাও ফ্লো বন্ধ হয়ে গিয়েছে, অনেক নদীর প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে। এগুলোও বোধহয় ডেঙ্গুর ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। ডেঙ্গুর ক্ষেত্রে ড্রেন বা নর্দমা অনেক বেশি ভূমিকা রাখে, ব্যাপারটি এরকম না। কালকে আমি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, খুব কষ্ট পেলাম আর কি। কোনো একটা সিটি কর্পোরেশনের কর্মচারীরা ড্রেনের উপরের ময়লাগুলো নামিয়ে ড্রেনে ফেলছে। এই ড্রেনে ফেলা একটা সাধারণ নাগরিক ফেলতে পারে, কিন্তু একজন সিটি কর্পোরেশনের কর্মচারী সেটা কিন্তু ফেলতে পারে না। ড্রেনের পানির স্রোতে ওই ময়লাটা কি ভেসে যাবে? যাবে না, ওই ড্রেনটা আটকাবে। এই যে ওয়াটার লগিং সিস্টেম বা ড্রেনটা আটকে দেওয়া, সেটা মশার প্রজননের জন্য একটা স্বর্গক্ষেত্র পরিণত হতে পারে। তবে সেটা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে কিউলেক্স মশা হবে, এডিস মশা হবে না। তো এডিস মশা হওয়ার জন্য যেসব জায়গাগুলো দায়ী, ডেঙ্গু নিয়ন্ত্রণটা সেই জায়গাগুলোকে টার্গেট করে করলে মনে হয় ভালো হয়। আপনি বিটিআই এর কথা বললেন, বিটিআই নিয়ে তো অনেক ধরনের বিতর্ক আছে, এটা ভালো মন্দ। আপনি বলেন যে আমাদের ক্ষেত্রে ঢাকার প্রেক্ষাপটে বা বাংলাদেশের প্রেক্ষাপটে বিটিআই কতটা উপযুক্ত? বিটিআই একটা ভালো কীটনাশক, এটা কোনো সন্দেহ নাই। পৃথিবীর অনেক দেশে আপনি বিটিআই ব্যবহৃত হয়, আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। কলকাতাতে কথা বললাম, সিঙ্গাপুরের কথা বললাম, আমেরিকাতে ব্যবহৃত হয়, পৃথিবীর বিভিন্ন দেশে এখন আর
ওই অর্গানোফসফেট বা কার্বামেট অথবা অর্গানোক্লোরিন, পাইরিথ্রয়েড, এই ইনসেক্টিসাইডগুলো ব্যবহার হয় না, কারণ এগুলোর স্বাস্থ্য ঝুঁকি আছে। বিটিআই স্বাস্থ্য ঝুঁকিটা কম, পরিবেশের অন্য পোকামাকড়ের ক্ষতি করে না। সেজন্য পৃথিবীর এখন সেফ পেস্টিসাইড যেটাকে বলে, টার্গেট স্পেসিফিক পেস্টিসাইড বা বায়ো পেস্টিসাইড, এটা বিটিআই। বিটিআইয়ের কিন্তু কোনো অপরাধ নাই। অপরাধ হচ্ছে যে কিনছেন, কোন প্রক্রিয়াতে কিনছেন এবং আসল বিটিআই কিনছেন না নকল বিটিআই কিনছেন। প্রক্রিয়াটাতে যদি গলদ থাকে তাহলে সমস্যা, কিন্তু আপনি বিটিআই ইটসেলফ এটা কিন্তু ভালো বায়োলার্ভিসাইড। এবং আমরা পৃথিবীতে যত বিটিআই ফর্মুলেশন আছে, বিটিআই পাউডার বলেন, বিটিআই লিকুইড, বিটিআই বিটস বা গ্রানিউল, বিটিআই ট্যাবলেট, বিটিআই বিটস, ডাং, সবগুলো কিন্তু আমরা আমাদের ল্যাবে পরীক্ষা করে দেখেছি। এবং আপনারা চাইলে আপনারা ক্যামেরা ধরে রাখবেন, আমি আপনারা নিয়ে যাবেন যে কোনো জায়গা থেকে, ক্যামেরা ধরে রাখা অবস্থায় আমি টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটি কার্যকরী কিনা। হ্যাঁ, এটা যদি কার্যকরী হয়, আপনি যদি ভালোটা কিনেন তাহলে তো কোনো আপত্তি থাকার কথা না। ভালোটা যদি গুড প্রাইসে আপনি কিনতে পারেন তাহলে আপত্তি থাকার কোনো কারণ নেই। কিন্তু একটা দুর্ঘটনার কারণে বিটিআই এখন একরকম নেগেটিভ একটা ইম্প্যাক্ট মানুষের ভিতরে আছে। আপনি কিছুদিন আগে সিঙ্গাপুরে সম্ভবত ডেঙ্গু সামিটে গিয়েছেন, তো আমি ওইখানকার কিছু এক্সপিরিয়েন্স জানতে চাইবো। আর আপনি আমাকে এটা বলবেন যে আমরা তো উন্নয়নশীল বিশ্ব, উন্নত বিশ্ব কিভাবে সেখানে ডেঙ্গু আছে কিনা বা তারা কিভাবে এগুলো মোকাবেলা করছে, মশা নিয়ন্ত্রণ করছে। দুইটা প্রশ্ন আপনাকে একসাথে করলাম। আমরা যে এশিয়ান ডেঙ্গি সামিটে, আমি গতবারও গিয়েছি, ফিলিপিনে হয়েছে, এবারও আমি গিয়েছি, এবার সিঙ্গাপুরে হয়েছে। এবার 63টা দেশ থেকে বিজ্ঞানী, গবেষক, পলিসি মেকাররা এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের কোনো পলিসি মেকাররা এখানে যাননি। সারা পৃথিবীর প্রায় অর্ধ পৃথিবী এখন ডেঙ্গুর থ্রেটের মধ্যে আছে, কারণ এই ভাইরাসটা এবং এই মশাটা সারা পৃথিবীর ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল উষ্ণ আর্দ্রীয় যে দেশগুলো আছে সেটার দখলে নিচ্ছে। গত সপ্তাহে আমার একটা ইউরোপিয়ান টিম আসছিল, ইউরোপিয়ান টিম কোলাবোরেটর, তারা হাসতে হাসতে বলছিল ইউরোপকে দখলে নিচ্ছে এডিস অ্যালবোপিক্টাস। এডিস অ্যালবোপিক্টাস ইউরোপের মতো ঠান্ডা জায়গায়ও দখলে নিচ্ছে। সারা পৃথিবী এখন কিন্তু চিন্তায় আছে যে ডেঙ্গুটি আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রি থেকে সাবট্রপিক্যাল কান্ট্রি সহ ইভেন ঠান্ডার দেশগুলোতেও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে। সেই জন্য তারা উদ্বিগ্ন এবং তারা কাজ শুরু করেছে কিভাবে আগে থেকেই এই প্রোটেকশনটা নেওয়া যায়, যেটা আমি মনে করি খুবই ভালো একটি চিন্তা। এবং সারা পৃথিবীতে গবেষকরা একটা অ্যাপ্রোচে যাচ্ছে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সারা পৃথিবীকে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হেলথ, মানে এই অ্যাপ্রোচে যাচ্ছে। একটা পৃথিবীকে আমাদেরকে বাঁচাতে হবে ডেঙ্গু থেকে, এরকম একটা অ্যাপ্রোচে এখানে কিন্তু একমত হয়েছে। এবং আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমি একজন গবেষক হিসেবে কিন্তু ওই অ্যাপ্রোচে একমত হলে কোনো লাভ নাই। আমাদের দেশের একজন পলিসি মেকার যেতে হবে। পলিসি মেকার যদি যায়, সে যদি ওই অ্যাগ্রিমেন্টে একমত হয়, সাইন করে, তখন হয়তো ইন্টারন্যাশনাল কোলাবোরেশনটা বাড়বে, যেটা আমাদের হওয়া দরকার। সেখানের একটা এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছে যে তারা এখন কি ভাবছে এবং উন্নত বিশ্ব কিভাবে ডেঙ্গু মোকাবেলা করছে বা তারা সেটা নিয়ে কি ভাবছে। পৃথিবীর বেশিরভাগ দেশ এখন ডেঙ্গু মোকাবেলায় যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে বিটিআইকে ব্যবহার করছে, যারা কমিউনিটিকে মোবিলাইজ করছে। তারা স্কুল বাচ্চাদেরকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পৃক্ত করার চেষ্টা করছে। এটাকে কমিউনিটি মোবিলাইজেশন বলে আর কি, যে কমিউনিটি ড্রিভেন মস্কিটো কন্ট্রোল এটাকে বলছে আর কি। কমিউনিটি ড্রিভেন মস্কিটো কন্ট্রোল মানে সামাজিক একটা আন্দোলনের মতো, কিন্তু গভর্নমেন্ট প্যাট্রোনাইজ। গভর্নমেন্ট এই সামাজিক আন্দোলনটা তৈরি করবে, সামাজিক আন্দোলনটা তৈরি করার জন্য সাপোর্ট দিবে কমিউনিটিকে, সোশ্যাল টিমগুলোকে অথবা সামাজিক সংগঠনগুলোকে। সামাজিক সংগঠনগুলো তার মহল্লায় এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করবে। এই মডেলটাকে তারা ব্যবহার করছে, সঙ্গে সঙ্গে তারা বিটিআইকে ব্যবহার করছে, কোনো কোনো দেশ ওলবাকিয়া মশাকে ব্যবহার করছে। আপনার কথা এই বিষয়টা উঠে এসেছে
যে আমরা এখনো ডেঙ্গু প্রতিরোধে সামাজিক যেই আন্দোলনের কথা বললেন বা কমিউনিটিকে এঙ্গেজ করার কথা বলেন, সেই জায়গায় আমরা এখনো আসতে পারিনি। তো আপনি আমাদেরকে এই কথাটা বলেন যে ডেঙ্গুতে বাংলাদেশ এখন কোন ঝুঁকিতে আছে এবং আগামী 5 বছর 10 বছর পর আমরা আসলে কোন সিনারিওটা দেখতে পাবো ডেঙ্গুর বিষয়ে। যদি আমরা এডিস মশাকে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ডেঙ্গু বিস্তৃত হয়ে যাবে এবং একটা সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আল্লাহর উপর ভরসা করা ছাড়া তখন আমাদের আর উপায় থাকবে না। সেজন্য এখনই আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। ডেঙ্গুর বড় বিস্তৃতি ঘটবে বাংলাদেশে এবং ঘটলে তখন আমাদের নিয়ন্ত্রণের কোনো সাধ্যই থাকবে না ওই আল্লাহর উপরে ভরসা করা ছাড়া। আপনি অনেকটা ঠিকই বলেছেন যে আমরা যে সমস্ত পরিবারে একবার ডেঙ্গু হয়, একবার ডেঙ্গু হলে কিন্তু সেই পরিবারগুলো অনেক সাফার করে। আমরা দেখেছি যে অনেক পরিবারে 2বার 3বার করেও ডেঙ্গুর আক্রান্তের ঘটনা ঘটে। তো এই পর্যায়ে আপনি তো সবসময় সচেতনতামূলক কথা বলেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে ওনারা কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে পারে, কিভাবে ওনাদের জায়গা থেকে ওনারা কি করতে পারে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার বাড়ি, আমার আঙিনা, আমাকেই নিশ্চিত করতে হবে যেন এডিস মশার প্রজনন সেখানে না হয়। ছোট বড় পাত্রে জমা পানি, সেখানে পরীক্ষা করুন যে সেখানে ছোট বড় কোনো পোকামাকড় নড়াচড়া করছে কিনা। যদি করে তাহলে বুঝবেন সেটি এডিস মশার লার্ভা। এই জায়গাগুলো রাখবেন না। যদি ডেঙ্গু হয় অবহেলা না করে আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ থাকেন। ডাক্তারের পরামর্শে থাকলে ডেঙ্গুতে মানুষ মারা যায় না। অবহেলা করলে মৃত্যু ঘটতে পারে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক যারা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ।